তোমার তিলটাকে সবসময় ডেকে রেখো তমা। তমা খুব অবাক হয়। বাসরাতে এমনি তো মেয়েরা ঘাবড়ে থাকে, তার ওপর বর যদি এমন কথা বলে অবাক হওয়াটাই স্বাভাবিক নয় কি? শুনেছি এরাতে সবাই বউয়ের প্রশংসা করে, আর আপনি তিল নিয়ে পড়লেন কেন? আমি তো তোমার তিলকে ঢেকে রাখতে বলেছি, যাতে তোমাকে আরও বেশি সুন্দর লাগে। মাফ করবেন, আমি যতটুকু জানি আমার ঠোঁটের নিচে তিলটি সবারই খুব ভালো লাগে, কিন্তু আপনি যে। একথা বলার পরে তমা তাকায় তার বর সাহিলের দিকে। লোকটি কোনো কথা বলছে না, কিন্তু তার দৃষ্টি বলছে তমা কথাটি বলে খুব বড় অপরাধ করেছে। রাগে মানুষের চেহারা লাল হয়, তমা এটা জানতো, কিন্তু তমা যে সাহিলকে দেখছে তার চেহারা নীল হচ্ছে। ভয়ে তমা ঢোক গিলতে থাকে। সাহিল তমার চেহারা দেখে বুঝতে পারে ও ভীষণ রকম ভয় পাচ্ছে। সাহিল একটু পর এক গ্লাস পানি হাতে দিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? তমা কাঁপা কাঁপা হাতে গ্লাসটা ধরে পানি ঢকঢক করে গিলে নেয়। কি এখনো ভয় আছে? তমা এবার সাহিলের দিকে তাকায়। না, এ সাহিল ছেলেটা এত সুন্দর করে হাসতে পারে জানা ছিল না তো। তমা অভিমানী সুরে বলে, আপনি তো বেশ সুন্দর করে হাসেন, ওরকম রাগী চেহারা আর করবেন না। সাহিল তমাকে কাছে টেনে নিয়ে বলে, কান ধরবো? তমা লজ্জা পায়, মাথা নিচু করে বলে, ধরতে হবে না। তারপর ওরা হারিয়ে যায় দুজনের ভালোবাসার সমুদ্রে। সকালে গোসল করে চুল মুছছিল তমা। হঠাৎ আয়নার দিকে তাকায়। তমার ডান গালে ঠোঁটের নিচের তিলটার উপরে একটা নীল রেখা ছেয়ে গেছে, যেন কোনো মেঘ এসে আকাশ ঢেকে গেল। তমা হাত দিয়ে তিলের জায়গাটা দেখছে। বিছানায় সাহিল হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। তমার মনে এখন হাজারটা প্রশ্ন। সাহিলকে এখন ডাকাটা কি ঠিক হবে? কালকের মতো আবার যদি মেজাজ খারাপ করে? থাক, এখন এ নিয়ে কথা না বলাই ভালো। তমা সবুজ শাড়ির আঁচল ঠিক করে কপালে ছোট্ট সবুজ টিপ দেয়, হালকা কাজল দেয় চোখে, ঠোঁটে লিপ গ্লস লাগিয়ে রুম থেকে বের হয়। পুরো বাড়িটা বিশাল বড়। মধ্যবর্তী এক সাধারণ পরিবারের মেয়ে তমা। কোনোদিন ভাবতেই পারেনি এত বড় বাড়ির বউ হবে সে। বাবার কাছে খালু হঠাৎই বিয়ের সম্বন্ধটা আনে। সাহিলের বাবা মা মারা গেছেন বছর দুয়েক আগে। এরপর সাহিল মানসিকভাবে খুব ভেঙে পড়ে। তমার খালুর সাথে কিভাবে যেন পরিচয় হয় সাহিলের, সেখান থেকে আলাপ, আর তা থেকে এই বিয়ে। বারান্দায় তমা এসে দাঁড়ালো। নিচে কি বিশাল বাগান, গোলাপ গাছে 3টে ফুল ধরেছে। রহিম কাকা এ বাগানের মালিক, খুব যত্ন করে পানি দিচ্ছেন তিনি। তমাও মনোযোগ দিয়ে সেদিকে তাকিয়ে আছে। রহিম কাকা নাকি গাছের সাথে বিড়বিড় করে কথা বলে। সাহিলি কালকে গেটে ঢোকার সময় বলেছিল তমাকে, আজও তমা তাই দেখল। এবার তমা রান্নাঘরে উকি দিল। 2 বেনি করা এক মেয়ে একটা বড় পাতিলে আটা মথছে, হয়তো এবারই রান্নার কাজ করে। তমা হালকা কাশি দিয়ে ঢোকে। মেয়েটি পিছন ফিরে একটা হাসি দিয়ে বলে, আপনিই তাইলে নতুন বউ? তমা হেসে বলে, হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম আসিয়া। আপনি আসি বলেও ডাকতে পারেন। তমা বলে, ঠিক আছে, তা না হয় ডাকলাম, কিন্তু তুমি এতগুলো আটা কেন মথছ? বাড়িতে আমরা কজনই বা আছি? তুমি তো 20 জনের রুটি বানাচ্ছ। আসিয়া বলে, আপনার কি মনে হয় আমি বেশি বানাইতেছি? কিন্তু আজকে খাবার টেবিলে বসলেই আপনার সকল ধারণা বদলে যাইব। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তো আমিও দেখি এতগুলো খাবার কিভাবে শেষ হয়। আসিয়া বলে, বিশ্বাস করলেন না তো? দাঁড়ান দাঁড়ান, একটু পরেই দেখবেন। খাবার টেবিলে সাহিল বড় প্লেটটা নিয়ে নাস্তা করছে। পাশে বসে আছে তমা। তমা সাহিলের খাবার দিকে তাকিয়ে আছে। এটা সাহিলের 20 নম্বর রুটি চলছে। সাহিল কিছুক্ষণ পর খেয়াল করলো তমার দিকে। তমা হা করে তাকিয়ে আছে। সাহিল বুঝতে পেরে একটু লজ্জাবোধ করলো। হালকা কেশে তমাকে বলল, তুমি খাচ্ছ না যে? তমার সাহিলের কথায় ঘোর কাটলো। মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ খাবো তো। তমার কপালে বিন্দু বিন্দু ঘাম, গলা দিয়ে খাবার ঢুকছে না। সাহিল হয়তো বুঝতে পারল তমা ওকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। বুকের ভেতরটা এমন দুমড়ে মুচড়ে কেন যাচ্ছে সাহিলের?
প্রিয় মানুষের অস্বস্তিতে কি এমনই অস্বস্তি হয়, জানা ছিল না সাহিলের। টেবিল ছেড়ে উঠে গেল সাহিল। তমা খাবার খাচ্ছে না, শুধু রুটিগুলো নাড়ছে। আসিয়া তমাকে বলে, ভাবি কি এত ভাবতেছেন? কিছু না রে, আমি জানি আপনি ভাইয়ারে নিয়ে ভাবতেছেন। তমা প্লেটগুলো গুছিয়ে নিতে নিতে বলে, তাই কি স্বাভাবিক নয়? বাবা মা ছেড়ে নতুন এক মানুষের সাথে জীবন শুরু করলাম, তাকে নিয়ে তো ভাববো। জানি না কি কপালে আছে। আপনি ভাইয়ার খাওন নিয়ে ভাবতেছেন তাই না? আসিয়া, তোমার সব কাজ কি শেষ? কাজ ফেলে রেখে লাভ নেই, প্লেটগুলো ধুয়ে ফেলো। আমার শরীরটা খারাপ লাগছে, একটু বিশ্রাম নিব। আসিয়া বুঝতে পারে তমা এ বিষয়টা নিয়ে কথা বলা পছন্দ করছে না। তমা ঘরে ঢুকতেই দেখে সাহিল কাঁদছে। তার হাতে তার বাবা মায়ের ছবি। সাহিলকে দেখে তমা খুব অপ্রস্তুত হয়ে যায়। তমার বুকটা কেঁপে ওঠে। আমি কি তবে নিজের অজান্তেই সাহিলকে কোনো কষ্ট দিলাম? তমা সাহিলের কাঁধে হাত রাখে। সাহিল তাড়াতাড়ি চোখ মুছে বলে, তুমি কখন এলে? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? না তো, তুমি আমাকে আবার কি কষ্ট দিবে? আমি তো জানি আমি একটু অন্যরকম। তমা সাহিলের চোখ মুছে দেয়। কিরকম শুনি? সাহিল তমার মুখ তুলে ধরে দুহাত দিয়ে বলে, আমাকে ছেড়ে যাবে না তো তমা কখনো? আমি যে তোমায় খুব ভালোবাসি তমা। তমা চোখ বন্ধ করে, তার দু চোখ বেয়ে পানি ঝরছে। সাহিল, আমি জানি না কোন সত্যের জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন। আমি এও জানি না তা কতটা কষ্টকর হবে আমার জন্য মেনে না। আমি শুধু এটুকু জানি আপনি আমার স্বামী, আর আপনার হাত আমার ছাড়া কখনো সম্ভব নয়। সাহিল জড়িয়ে ধরে তমাকে। হয়তো বিধাতা তার জন্য এটাই নির্ধারিত করেছেন। ঘরগুলোর দিকে তাকানো যাচ্ছে না, শুধু বড় বাড়ি হলেই হয়, পরিষ্কার থাকতে হয়। এগুলো বিড়বিড় করতে করতে তমা পাশের রুমে গেল। তমার হাতে একটা ঝাঁটার মুছুনি। তমা এখন যে রুমে ঢুকেছে এটাকে স্টোর রুম বলা যায়। চারদিকে অনেক মাকড়সার জাল আর কিছু পুরনো ফার্নিচার। তমা ঝাঁটা দিয়ে জালগুলো সরাতে লাগলো। নাথবউ, একটা ভারী গলার আওয়াজ শোনা যাচ্ছে। তমা এদিক ওদিক তাকালো। কই, কেউ নেই তো। কি যে হয়েছে আমার? বলেই তমা ফার্নিচার মুছতে শুরু করলো। নাথবউ, এ কি আবার? তমা চেঁচিয়ে বলে, কে কে আপনি? সামনে আসুন। আড়ালে লুকিয়ে কেন? তমার গলা শুকিয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। হা হা, লুকিয়ে আছি কে বললো রে? ডানে বায়ে খুঁজলে পাবি আমায়। উপরে তাকা। তমা ভয়ে ভয়ে উপরে তাকালো। তমা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একটা সাদা পাঞ্জাবি পরা লোক, তার সাদা দাড়ি, সে সিলিংয়ের ওপর হামাগুড়ি দিচ্ছে। তমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছে। সে হাসিতে রহস্য। তমা পেছাতে পেছাতে দরজায় ধাক্কা খেলো। কাপা কাপা কণ্ঠে বলল, সাহিল। বলতে বলতে চিৎকার করে বেরিয়ে গেল। সাহিল দ্রুত ছুটে আসলো। কি হয়েছে তমা? তুমি এত ঘামছো কেন? তমা ভয়ে কাঁপছে, মুখ দিয়ে কিছু বলছে না, শুধু আঙুল দিয়ে সামনের স্টোর রুমটা দেখিয়ে দিচ্ছে। সাহিল রাগে কটমট করতে করতে তমাকে বসিয়ে দিয়ে ভেতরে ঢুকলো। তমা স্পষ্ট শুনতে পেল ভেতরে আহিল কারোর সাথে কথা বলছে। কথাগুলো অনেকটা এরকম, তোমার কি বুদ্ধি কোনোদিনই হবে না? এভাবে ওকে ভয় দেখালে কেন? হে হে হে, একটু মজা করতে ইচ্ছে হলো, নাচবো বলে কথা। তবে বেশ ভয় পেয়েছে মেয়েটা। খবরদার, হাসবে না। বিয়েতে তো আসুনি, এখন আসবার কি ছিল শুনি? ভয় দেখাতে এসেছ আমার বউকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাতি কেমন অভিমান করে দেখ দেখি। কাজে আটকে গেছিলাম, কিন্তু একদিনেই দেখি বউকে চোখে হারাচ্ছিস। এই বুড়োকে ভুলে যাবি না তো? তার কি উপায় আছে? তুমি তো আছোই মনে করানোর জন্যে। ও বাছা, রাগ করে না, রাগ করে না। চল চল, আগে নাতবউয়ের ভয় ভাঙাই। তাই নাকি? তোমাকে দেখলে তো এখনই অক্কা পাবে। না রে না, আমি আমার আসল রূপে যাব না ওর সামনে। এ বেশেই নিয়ে চল। সাহিল নানাকে নিয়ে তমার সামনে আসলো। তমার চোখে বিস্ময় চাহনি। সাহিলের হাতে একটা টর্চ লাইট। সাহিল তমাকে হেসে বলল,
আর বলো না, নানার দুষ্টুমি করার অভ্যাস আর গেল না। ইনি আমার নানা তমা। তমা কাপা গলায় বলল, তো তুমি জানো না, ওনাকে আমি সিলিংয়ের উপর হামাগুড়ি খেতে দেখেছি। সাহিল বলল, আরে ওটা তো এই টর্চের কেরামতি। মানে এটা দিয়ে যদি কেউ নিচে আলো ফেলে তো উপরে নিচের অংশটুকু দেখা যায়। নানা তাই করেছে। কিন্তু সাহিল, আমি তো আশেপাশে কাউকে দেখিনি। নাতবউ, আমি তো তোমার পাশেই ছিলাম। তুমি এতটাই বিচলিত ছিলে যে আমাকে দেখতেই পারোনি। তাই আমি ভাবলাম টসটা মেরে একটু মজা করি। মাফ করে দে এই বুড়ো নানাকে। তোমার এগুলোকে সত্যি মানতে কষ্ট হচ্ছে, কিন্তু সাহিল ওকে মিথ্যে বলবে না। না, তোমার ভাবতে চায় না। শান্ত হয়ে সালাম দেয় নানাকে। তমা নিজেকে আবিষ্কার করলো বিছানায়। চোখটা কেমন ভারী হয়ে আছে। আস্তে আস্তে খোলার চেষ্টা করে যাচ্ছে। কপালটা কেমন যেন ভেজা। উফ, মাথাটাও বেশ ধরে আছে দেখছি। তমা কপালে হাত দিয়ে একটি ভেজা রুমাল পেল। রুমাল কেন? কি হয়েছিল আমার? দু হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করতে লাগলো। আচমকাই হাতটা বাড়ি খেল কিছু একটার সাথে। আরে এটা তো কারো মাথা মনে হচ্ছে। তমা কোনো রকমে বালিশে হেলান দিয়ে বসলো। সাহিলের মাথা ছিল ওটা, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। তমা বুঝলো সাহিল সারা রাত মেঝেতে বসে তমার সেবা করেছে। হয়তো চোখ লেগে গেছে, তাই বিছানায় মাথা হিলিয়ে ঘুম। তমা সাহিলের মাথায় ধীরে ধীরে হাত বুলায়। মনে মনে ভাবে, দুদিনের পরিচয় কতটা আপন করে নিয়েছ আমায়। সারা রাত জেগে মাথায় জলপট্টি দিয়েছ। আজকাল কজন এভাবে বউকে ভালোবাসতে পারে সাহিল? তোমাকে আমি আর কতভাবে আবিষ্কার করব বলতে পারো? সাহিল নড়ে চড়ে উঠল। কোনো নরম হাত পরম আবেশে হাত বুলাচ্ছে। বহুদিন এমন মমতা পায় না সাহিল। আচ্ছা, ওকে স্বপ্ন দেখছে? চোখ খুললেই যদি হাতটা হারিয়ে যায়। এখন কে যেন ওর হাত ধরে টানছে। সাহিল চোখ খুলে দেখার চেষ্টা করে। তোমার চেহারা দেখছো। সাহিল এবার বিছানা থেকে মাথা উঠিয়ে বলে, কেমন আছো তুমি? কপালে হাত দিয়ে বলে, জ্বর ভালো হয়েছে? তমা মুচকি এসে বলে, জ্বর এখন আর নেই, আর আমি অনেক ভালো আছি। আপনি দয়া করে বিছানায় এসে ঘুমান। সারা রাত পত্নী সেবা করে চোখের কি হাল হয়েছে দেখেছেন? এত ভারী আপনি, আমি তা টেনে উঠাতেই পারলাম না। সাহিল হেসে বলল, খুব খাটিয়েছ আমাকে। ভয় এত পেয়েছো যে দুদিন ধরে জ্বরে পড়ে আছো। বললাম যে ওটা টর্চ ছিল। তোমার হাসি মুখ কিছুটা ম্লান হয়ে গেল। সেদিন পরে আসলে কি ঘটেছিল সাহিল? আমার তো আর কিছু মনে পড়ছে না। তমা মাথায় হাত দিয়ে কথাটি বলল। সাহিল তমাকে বুকে টেনে নিয়ে বলল, সেদিন নানাকে সালাম দিয়ে যেই রুমে ঢুকতে নিলে হঠাৎ করে জ্ঞান হারালে। তারপর থেকে জ্বর তোমার। ডাক্তার বলেছে অতিরিক্ত মানসিক চাপে এমন হয়েছে। তমা মাথা উঠিয়ে বলল, ইস, এ কটা দিন কত কষ্ট দিলাম আপনাকে। সাহিল তোমার নাক টেনে বলল, পাকা বুড়ি আমার। সুস্থ হয়ে ওঠেন, তাহলেই হবে। গোসল করে নাও। আসিয়া খাবার দিয়ে যেতে বলছি। আসিয়াকে খাবার দিতে বলতে হবে না। আমার জ্বর এখন একদম নেই। আমি নিজেই টেবিল অবধি যেতে পারবো। সাহিলকে এক নাগারে কথাগুলো বলে তমা গোসলে গেল। কলিং বেল বেজেই চলেছে। এই আসিয়া যে সারাদিন কি করে, দরজাটাও খুলতে পারে না। বলতে বলতেই তমা গেট খুলল। অর্পা তুই? তমা খুশিতে জড়িয়ে ধরল ওকে। অর্পা বলল, কেন রে, কি ভেবেছিলি বিয়ে করে পর করে দিবি? তমা অর্পাকে একটা চিমটি দিয়ে বলল, তার জন্যই তো দেখার সাথে সাথে জড়িয়ে ধরলাম। হ, দুইজন ওইখানেই দাঁড়ায় কথা কন, ভেতরে আইয়েন না। আসিয়ার কথা শুনে তমা অর্পা দুজনেই হেসে দিল। তমা অর্পাকে ভেতরে নিয়ে বসালো। তমা, তোকে কেমন যেন একটা লাগছে। তমা অর্পার দিকে তাকিয়ে হাসে, আর শাড়ির আঁচল এদিক ওদিক করে আনমনে কি যেন ভাবছে। তমা, অর্পার ডাকে তমার ঘোর কাটে। হ্যাঁ, কিছু বলছিলি? তমা, সত্যি করে একটা কথা বলতো, তুই সুখী তো? তমার চোখে পানি ছলছল করছে। অর্পা বলে, কি হয়েছে তমা? আমি না তো সবচাইতে প্রিয় বন্ধু, আমাকে বলবি না? তমা অর্পার দিকে তাকায়, ওর হাত দুটো ধরে বলে, আমি জানি না, বিশ্বাস কর।
বিয়ের পর থেকে কেমন অদ্ভুত লাগছে সবকিছু। অর্পা হেসে বলে, এমন তো হবেই, বিয়ের আগে আর পরে কি এক হয় কখনো? তমা বলে, এটা অন্যরকম অদ্ভুত রে। কিরকম খুলে বলতো? তমা বলতে শুরু করলো, বিয়ের প্রথম দিন সবার জীবনে বিশেষ দিন। সাহিল আর আমার বাসর রাতটাও ওরকমই, কিন্তু ও যখন আমাকে স্পর্শ করলো আমার গায়েও শিহরণ খেলে গেল। আমি নিজেকে হারাচ্ছিলাম। ক্রমশ ওর স্পর্শ আমাকে মাতাল করে তুলেছিল, কিন্তু সঙ্গে ছিল ভীষণ যন্ত্রণা। অর্পা বলে উঠল, যন্ত্রণা কেন? তমা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সূর্য যদি তোর মুখের একটু দূরত্বে থাকে তোর কেমন লাগবে রে? অসহ্য তাপ লাগবে, ছাইও হয়ে যেতে পারে। তমা বলল, আমারও মনে হচ্ছিল তখন। সাহিল নয়, যেন কোনো সূর্য আমাকে আলিঙ্গন করছে। সাংঘাতিক। কি বলছিস তমা? তোর মাথা ঠিক আছে তো? তমা বলে, এর জন্যই বলতে চাইনি। বিশ্বাস তুই কি করবি আমাকে? আমার নিজেরই নিজেকে অদ্ভুত লাগছে। আচ্ছা তমা, তোর ঠোঁটের নিচে সুন্দর তিলটা কই? ওটা বিয়ের পরের দিন থেকে নেই। নেই মানে? সাহিল ওটা পছন্দ করেনি। সকালে উঠে দেখি নীল রঙের একটা দাগ, ওটা আর নেই। অর্পা বিস্মিত চোখে বলল, হ্যাঁ তাই তো, নীল রেখা দেখা যাচ্ছে। অর্পা বলল, তুই তোর বাসায় কিছু জানাসনি? না, আব্বু আম্মু তো হজে গেছেন, এরপর আর কথা হয়নি, তাই কিছু আলাপও হয়নি। তুই সাহিল ভাইয়ের পরিবারকে জানিস তো, মানে চাচা ফুফু এদের? না, তুই তো জানিস আমাদের বিয়ে খুব তাড়াতাড়ি আর ছোট করে হয়েছে, তাই তাদের কাউকে বলা হয়নি। অর্পা তমাকে বলল, তুই যেভাবেই হোক সাহিল ভাইয়ের পরিবার থেকে সব জানার চেষ্টা কর। আমার কেন জানি মনে হচ্ছে এসবের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, আর এ ব্যাপারে তোকে তারা হেল্প করতে পারবে। তমা অর্পার কথা সায় দেয়, ঠিকই বলেছিস। আজই আমি সাহিলের কাছে তার পরিবার নিয়ে জিজ্ঞাসা করব। আমাকে জানতেই হবে এসব কেন হচ্ছে। সাহিল যদি কিছু লুকিয়েও থাকে ওর পরিবার তা এড়াতে পারবে না। অর্পা তমাকে বলে, তুই ভাবিস না, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবি, আমি তো আছি। ঘন্টা দুয়েক হলো তমা ঘরে ঢুকতে পারছে না। কয়েকবার নকও করেছে, তাতে কোনো লাভও হয়নি। সাহিল ওকে সকালে বলেছিল দরজা বন্ধ থাকবে, কিন্তু তমা যেন এ নিয়ে একটাও প্রশ্ন না করে। তমার তখন ইচ্ছে হয়েছিল সাহিলের গলা চেপে ধরতে, তারপর বলতে, প্রশ্নের উত্তর তুই দিবি না, তোর বাপ দেবে। কিন্তু তমার সেই সাহস নেই। একটা কথাও তো সাহিলকে বলতে পারেনি। তমার খুব রাগ হচ্ছে, ইচ্ছে হচ্ছে সব কিছু ভেঙে ফেলে দি। আচ্ছা, আছিয়াটা গেল কোথায়? টিভির সাউন্ড আসছে ড্রয়িং রুম থেকে। এত জোরে টিভি দেখা হচ্ছে, দেখাচ্ছি মজা। তমা দপদপ করে হেঁটে ড্রয়িং রুমে গেল। আসিয়া টিভির সামনে বসে বলছে, মার মার, আরো জোরে। ঘুঘু দেখেছ? সোনা ফাঁদ তো দেখনি। তমা আসিয়ার পেছনে দাঁড়িয়ে দেখছে। আস্তে করে টিভির প্লাগ খুলে দিল। আসিয়া বলল, ইস রে, এমন জায়গায় কারেন্টটা গেল। কিন্তু কারেন্ট গেলে লাইট জ্বলে কেমনে? বলেই পেছনে তাকায়। তমা দাঁড়িয়ে আছে। ভাবি কখন আইলেন? দেখলামই না। কেন? টিভি দেখো, আমাকে দেখার কি দরকার? আসিয়া তমার দিকে তাকিয়ে বলে, আমি সরি। তমা বলে, আর কখনো এত জোরে সাউন্ড দিয়ে টিভি দেখলে প্লাগ নয়, ডিশ লাইন কেটে দিব। আসিয়া আবারও বলে, ভাবি সরি। তমা পাশের বিছানায় পায়ের উপর পা তুলে বসল। তারপর আসিয়াকে বলল, তোর ভাইয়ার ঘরে যা, দরজা নক করে বলবি ভাবি আপনাকে ডাকতেছে। যতক্ষণ না খুলবে ডাকতেই থাকবি। আসিয়া দূর ঢোক গিলে বলে, আর কোনো কাজ দেওয়া যায় না? তমা আসিয়াকে বলে, কেন, কি এমন কঠিন কাজ দিলাম তোকে? ভাবি এখন 8টা বাজে, 9টায় ভাই এমনিই দরজা খুলবে, তখন ডাকি।
তুই কিভাবে জানলি যে 9টায় দরজা খুলবে? আমি যখন এই বাড়িতে প্রথম আসলাম, আমাকে রহিম চাচা পই পই করে বলে দিছিল 3টা কাজ করতে। একটা হইল এই বাড়িতে খাবার যেন 50 জনের আন্দাজে হয়, খাবার যেন ঝাল কম আর মিষ্টি জাতীয় জিনিস থাকে, আর 7টা থেকে 9টা পর্যন্ত যেন ভাইয়ারে না ডাকি। একবার ভুলে ডাইকা ফেলছিলাম, তারপর ভাইয়া দরজা খুলে নেই, কিন্তু যখন ডাইকা পেছন ফিরলাম দেখলাম তমা অত্যন্ত আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলো, কি দেখলে? আসিয়া ওড়না দিয়ে ঘাম মুছল। এসির মধ্যে ঘামছে মেয়েটা। তারপর দেখলাম একটা অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ, এমন আকৃতির কিছু একটা আমার দিকে তাকায় আছে। আমি 2বার চোখ ডরলাম, কিন্তু ওইটাই দেখলাম যা আগে দেখছিলাম। আমি ভাইজান কইয়া চিৎকার দিতে যায় দেখলাম আমার গলা দিয়ে আওয়াজ বাইরয় না। লোকটা আমার কপালে হাত দিয়ে জোরে চাপ দিল, আর আমার মনে হইল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। আসিয়া একটু থামলো। তমা রেগে বলল, তুমি একটু বলে চুপ কেন হয়ে যাও, তারপর বলো। আসিয়া বলল, তারপর চোখটা ঝাপসা হয়ে গেল। পরে দেখলাম আমি আমার ঘরে রহিম চাচা মাথায় পানি ঢালতেছে। চাচারে যতবারই সেদিনের কথা বলি, উনি আমারে শুধু এটাই বলেন, বেশি জানা ভালো না, যা নিষেধ তাই মানবা। তমা কথাগুলো শুনল, বলল, তোমাকে ডাকতে হবে না, তুমি যেতে পারো। আসিয়া বলল, ভাবি, আমি এ ঘটনার পর অনেক ভয় পাইছিলাম, তারপর পালাইতেও গেছিলাম, কিন্তু রহিম চাচা টের পাইয়া গেছিল। চাচা বলছে এই বাড়ি ছাড়লে আমার ক্ষতি হইব, তাই সাহসে কুলায় নেই। তমা আসিয়ার মাথায় হাত দিয়ে বলল, তোমার ভয় নেই, আমি আছি তো। আসিয়া চলে গেলে তমা ঘড়ির দিকে তাকালো। রাত 8:30 বাজে, কিন্তু ওই ঘর থেকে বিকট একটা শব্দ আসছে। তমা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। সাহিলের কোনো বিপদ হলো না তো? তমা দরজা ধাক্কালো। সাহিল, সাহিল শুনছেন? দরজাটা একটু খুলুন প্লিজ। সাহিল। ওপাশ থেকে গর্জনটা শোনা যাচ্ছে না। চারদিক হঠাৎ অত্যন্ত শান্ত হয়ে গেল। তমা এবার কিছুটা ভয় পেল। সরে আসতে চাইল দরজা থেকে, কিন্তু আশ্চর্য, এক পাও পেছাতে পারল না। হঠাৎ একটা দমকা হাওয়া এসে তমাকে ধাক্কা দিল। তমা চোখ বন্ধ করে রইল। চোখটা ভয়ে ভয়ে খুলে দেখল ও শূন্যে ভাসছে। উপরে কোনো দড়ি নেই, নিচে কোনো টুল নেই। তাহলে এটা কিভাবে হচ্ছে? তমার গলা শুকিয়ে আসছে। ওপরে তাকিয়ে কেঁদে বলল, হে প্রভু, হে দয়াময়, এ তোমার কেমন পরীক্ষা? আমাকে সাহায্য করো। তমা কথাগুলো বলে খুব কাঁদছিল। হঠাৎ মেঝেতে পড়ে গেল আরেকটি দমকা হয়। তমা মাথা উঁচু করতেই দেখল সামনে সাহিল দাঁড়ানো। সাহিল হাত ধরতে বলল। তমা চোখ মুছে বলল, আপনার সাহায্যের আমার কোনো দরকার নেই। তমা ব্যথায় উঠতে পারছে না। মেঝেতে অনেক জোরে ছিটকে পড়েছে। সাহিল ওকে পাজাকোলা করে ঘরে নিয়ে গেল। তমা বলতে থাকলো, ছেড়ে দিন আমাকে, ছাড়ুন বলছি। সাহিল ওকে বিছানায় শুয়ে দিল। তমা মুখ ফিরিয়ে নিল ওর থেকে। কেন বাচ্চাদের মতো জিদ করছো তমা? আমি জিদ করছি? আপনার জন্য আজকে ব্যথা পেলাম সাহিল। আপনি দায়ী আমার সব কষ্টের জন্য। সাহিল তমার দিকে ফিরে বলল, তোমার আজকের অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। আমি দায়ী? হ্যাঁ, তুমি দায়ী তমা। তোমাকে নিষেধ করেছিলাম আমাকে না ডাকতে, তুমি তাও ডাকলে। আমি কেন ডাকবো না সেটা বলুন। সব কিছুর একটা সময় থাকে, সময় আসলে তোমাকে বলবো। তমা আবার প্রশ্ন করে, সময় কিসের সময়? আমি তো জানি আপনার দাদি বেঁচে আছেন। তিনি আমাদের বিয়ের পরও একবারও আমাকে দেখতে আসলেন না কেন? আমি জানতে চাই সাহিল। সাহিল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিলেন। আমার দাদি তাদের ঘরে তুলেছিলেন ঠিকই, কিন্তু মন থেকে মেনে নেননি। আমার মা তখন 4 মাসের অন্তঃসত্ত্বা।
হঠাৎ বাবা এবং তার পরিবার আমার মাকে সহ্য করতে পারছিল না। আমার নানা বাড়ির মানুষও এই বিয়ে মেনে নেয়নি তখন। এক রাতে দাদি জোর করে বের করে দেয় মাকে। বাবার অন্য কোথাও বিয়ে দিবে বলে দাদি দরজা আটকে দেয়। আমার মা তখন আমাকে নিয়ে ঢুকরে কাঁদছিল। তখন নানা আমার মাকে আশ্রয় দেয়। নিজের মেয়েকে তারা অস্বীকার করতে পারেনি। রহিম চাচা মাকে খুব ভালোবাসতেন। চাচা কিন্তু আমার দাদু বাড়ির বেশ পুরনো ও বিশ্বস্ত লোক ছিলেন। মাকে উনি অনেক স্নেহ করতেন। তাই মাকে বের করার পর উনি কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন। পরে যখন নানা বাড়ির সবাই জানতে পারে তখন চাচাকে ফেলে মা আসেনি, তাকে নিয়েই মা এ বাড়িতে আসেন। কথাগুলো যখন বলছিল সাহিলের 2 চোখ বেয়ে পানি ঝরছিল। তমা সাহিলের চোখের পানি মুছতে গেলে সাহিল বাধা দেয়। তমা, তোমাকে এর থেকে বেশি আর কিছুই বলতে পারবো না, কিন্তু কথা তুমি শুনে রেখো, ওই মহিলাকে আমি কোনো দিনও ক্ষমা করব না। উনি আমাদের তাড়িয়ে দিয়ে ক্ষান্ত দেননি। উনি আমাকে মেরে ফেলার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। আজকে তোমার সামনে দাঁড়িয়ে যে সাহিলকে দেখছো, সে একমাত্র বেঁচে আছে তার মার জন্য। সাহিল, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তুমি প্লিজ এভাবে কেঁদো না। আমি তো শুধু। তোমার কথা শেষ করতে পারে না, তার আগেই সাহিল বলে, তুমি শুধু পারো সন্দেহ করতে। তোমাকে কথাগুলো বলেই সাহিল চলে যায়। তমা দাঁড়ানো থেকে বসে পড়ে। অনেকক্ষণ ঝিম মেরে বসে থাকে। তারপর ফোনটা হাতে নিয়ে অর্পাকে ফোন দেয়। হ্যালো অর্পা, কালকে আসছি আমি তোর বাসায়, জরুরি কাজ আছে। তমা ফোনটা রেখে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ভাবতে থাকে, শীঘ্রই দাদির সাথে দেখা করতে হবে। অর্পার বাসায় গিয়ে তমা থ হয়ে দাঁড়িয়ে আছে। অর্পা একটা লাশ সামনে নিয়ে বিলাপ করে কাঁদছে। তমা একটু সামনে এগুতে অর্পা চেঁচিয়ে উঠল, কেন এসেছিস আমার কান্না দেখতে? দেখ দেখ, আমাকে ভালো করে দেখ, আমি কাঁদছি। তমা কোনো কথা না বলে লাশটার সামনে গেল। হ্যাঁ, ভদ্রলোককে তমা চেনে, অর্পা স্বামী। গায়ের কাফনের কাপড়টা একটু সরে গেল। তমা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, এটা কিভাবে হলো? লোকটির ঘাড়ে একটি জখম হয়েছে, দেখে মনে হচ্ছে কেউ খুব বিচ্ছিরিভাবে কামড়েছে। তমার চোখে পানি টলমল করছে। ওদিকে অর্পা চিৎকার করে বলছে, ওকে যেতে বলুন আপনারা, আমি ওর মুখ দেখতে চাই না। ও আমার স্বামীকে খেয়েছে, কাল নাগিনী। ও কাল নাগিনী। তমা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অর্পা কিসব বলছে এগুলো? ও তো ওর ছোটবেলার বন্ধু, ও কি করে তমাকে দায়ী করছে? অর্পাকে ধরে রেখেছে 2 জন মহিলা। অর্পা বারবার তমার দিকে তেড়ে আসতে চাইছে, কিন্তু 2 জন মহিলা ওকে শান্ত করার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন তমার কাছে এসে বলল, দেখতেছো তমা কেমন করতেছে, তুমি বাসায় যাও। তমা অর্পার দিকে তাকিয়ে বলল, কিভাবে মারা গেলেন উনি? মহিলা বলল, কালকে রাতে তুমি যখন ফোন দিছিলা তখন অর্পা নাকি তোমার ব্যাপারে স্বামীর সাথে কথা বলছিল। সব শুনে ছেলেটার ব্যাপারটা অস্বাভাবিক লাগে। ফয়সাল, অর্পার স্বামী, অর্পাকে বলে, আমার একজন আত্মীয় আছে, খুব কামের লোক, ওনাকে এসব খুলে বললে নিশ্চয়ই সাহায্য করবে। ফয়সাল তার সাথে দেখা করার জন্য রাতেই বের হয়ে যায়, কিন্তু ছেলেটা লাশ হয়ে ফিরে আসে। মহিলা কথাগুলো বলতে বলতে শাড়ির আঁচলে চোখ মুছে। তমারও চোখের পানি ছলছল করছে। নিজেকে সামলে নিয়ে তমা বলল, তারপর? মহিলাটি বলল, এটুক বলার পরে অর্পা আর কিছু বলে নাই আমারে, খালি বারবার বলতেছে, তমা আমার স্বামীকে খাইলো। স্বামীর শোকে মাথাটা গেছে মেয়েটার। আহারে, এই অল্প বয়সে স্বামীটা গেল, মাথা কি ঠিক থাকে? তমার চোয়াল বেয়ে পানি এখন শাড়িতে পড়ছে। তমা আবার অর্পার কাছে গেল, বলল, আপনারা ওকে ছেড়ে দিন, আমি শুনতে চাই ও আমাকে কি বলতে চায়। অর্পার হাত ছেড়ে দিল। অর্পা তেড়ে এসে তমার গলা চেপে ধরে বলে, কেন মারলি ওকে? কি ক্ষতি করেছিল তোর? তমা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, বরং বলে ওঠে, শেষ করে দে, মেরে ফেল আমাকে, আর নিতে পারছি না রে, মেরে ফেল। আশেপাশের মানুষ ছুটে এসে অর্পাকে সরিয়ে দেয়। অর্পা চিৎকার করে বলে, মেরে ফেলবো আমি তোকে, কেন আসছিস, বেরিয়ে যা। তমা আবারও অর্পার কাছে গিয়ে বলে, আমি কি তোর স্বামীকে মেরেছি? তোর আসলেই মনে হয় আমি মেরেছি? তমার চোখে পানি ছলছল করছে। অর্পা দৌড়ে গিয়ে ফয়সালের রক্তমাখা শার্টটা ছুঁড়ে মারে তমার মুখে। এই নে, প্রমাণ চাস তো? দেখ কি লেখা আছে, দেখ, ভালো করে দেখে বল।
কে দেয়? তমা ওর মুখ থেকে শার্টটা সরিয়ে হাতে নেয়। শার্টের কলারে আরবিতে কিছু একটা লেখা, তার নিচেই সেটার অর্থ করে দেয়া হয়েছে, স্পষ্ট করে লেখা, অন্যের সংসারে যদি দেও মন, কবরে শয্যা তোমার করিলে বরণ। ছন্দ দিয়ে লেখা বাক্যটি দেখে তোমার বুকের ভেতর দুঃখ করে উঠল। এর সাথে ওর সম্পর্ক আছে এটা তো নিশ্চিত। অর্পা কাঁদতে কাঁদতে জ্ঞান হারালো। তমা ওকে বিছানায় শুয়ে দিল। অর্পার মাথায় হাত রেখে বলল, তোকে আমি কথা দিচ্ছি অর্পা, তোর স্বামীকে যারা মেরেছে সে যদি আমার পরম আত্মীয় হয়, আমি তাকে শাস্তি দিব। তমা চলে আসে ও বাড়ি থেকে। সূর্য যেন মাথার উপর উঠেছে আজ। তমা রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটছে, পা দুটো চলছে না। অর্পার বাসার আশেপাশে রিক্সা খুবই কম পাওয়া যায়। তমা তবুও হাঁটছে আর ভাবছে, এসব কিছুর সাথে সাহিল কি কোনোভাবে জড়িত? ফয়সাল ভাইয়ের মৃত্যুটা অনেক অদ্ভুত, কি যেন লেখা ছিল। তমা ওই দুইটি লাইন মনে করার চেষ্টা করে। হ্যাঁ, মনে পড়েছে। অন্যের সংসারে মন বলতে তমার সংসারে অর্পার স্বামীর হস্তক্ষেপের কথা ইঙ্গিত করেছে। কিন্তু কে করলো এটা? তমা তো এ ব্যাপারে আর কাউকে কিছু জানতে দেয়নি। তবে কি কেউ আছে যে ওকে সারাক্ষণ পর্যবেক্ষণ করছে? তমার মাথায় অনেকগুলো চিন্তা। ভেবেছিল অর্পার সাহায্যে অনেক কিছু বের করতে পারবে, কিন্তু সেগুড়ে বালি। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে পড়েছে। গেটের কাছেই সাহিল দাঁড়ানো। তমা গেটের কাছে যায়। কোথায় গিয়েছিলে? তমা সাহিলের প্রশ্নের উত্তর না দিয়ে ভেতরে ঢুকে। সাহিল ওখানে দাঁড়িয়ে থাকে। আসিয়া এক গ্লাস পানি দাও তো। উফ, তেষ্টায় গলা শুকিয়ে গেছে। আসিয়া দৌড়ে পানি নিয়ে আসে। ঢকঢক করে পুরোটা গিলে তমা বলে, ফ্যানটা ছাড়। আসিয়া ফ্যানটা ছেড়ে বলে, আরেক গ্লাস পানি দিব? তমা ইশারা দিয়ে না করে। তমা বিছানায় শুয়ে আসিয়াকে বলে, দেখ তো তোর ভাই গেটেই দাঁড়িয়ে আছে কিনা। আসিয়া বারান্দা দিয়ে দেখে, বলে, ভাইয়া তো দেখি রিক্সা নিল, কোথায় জানি যাইতেছে। ডাক দিব? না, ডাকতে হবে না। তুই একটা কাজ কর, রহিম চাচাকে একটু উপরে আসতে বল। বলবি আমি ডাকছি, কেমন? আচ্ছা। রহিম চাচা এখন তমার সামনে বসা। তমা চুপচাপ রহিম চাচাকে দেখছে। রহিম চাচার পরনে লুঙ্গি আর একটি ফতুয়া। চেহারাতে একটা কোমলতা আছে। দাড়ি চুল কোনোটাই কাঁচা নেই। তমা রহিম চাচাকে বলল, আপনাকে আমি কেন রেখেছি জানেন? রহিম চাচা মাথা নিচু করে বলে, জানি না। তমা বলে, কিছু প্রশ্ন করব, আপনি তার উত্তর দিবেন। রহিম চাচা উঠতে নেয়। তমা বাধা দিয়ে বলে, আমি আপনার মেয়ের বয়সী, আমাকে বেয়াদবি করতে বাধ্য করবেন না। বসুন চাচা। রহিম চাচা চুপচাপ বসে পড়ে। আপনি সাহিলের দাদু বাসার অনেক পুরনো লোক। জি। সাহিলের মাকে কেন বের করে দেওয়া হয়েছিল? আমি তোমাকে এ ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ সাহিল বাবাকে আমি কথা দিছি। তবে আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, যার কাছ থেকে তুমি এসবের উত্তর পাবা। তবে সাহিল বাবা যদি জানে তো অনেক কষ্ট পাবে। কেউ জানবে না। চাচা আপনি বলুন। চাচা তার পকেট থেকে একটা রুমাল বের করলো। রুমালের ভেতর অনেক হাবিজাবি জিনিস। তার মধ্যে থেকে একটা কার্ড বের করে তমাকে দিল। তমা কার্ডটি হাতে নিল, বলল, এটা দিয়ে কি হবে? রহিম চাচা বললেন, এটা সাহিলের দাদু বাড়ির ঠিকানা। তুমি যদি চাও তো সে বাড়িতে গিয়ে দেখতে পারো। হয়তো তোমার প্রশ্নের উত্তর এখানেই আছে। তমা অত্যন্ত খুশি হয়ে রহিম চাচাকে সালাম করলো। আমি জানতাম চাচা, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। তবে সাহিল কিন্তু ওদের সাথে তোমার যোগাযোগ করা পছন্দ করবে না। এটা একটু ভেবে নিও। তমা কার্ডটা ব্যাগে ঢুকিয়ে বলল, সেটা নিয়ে ভাববেন না, ও কিছু জানবে না। তমা বেরিয়ে পড়ল। আবার বাসাটা খুঁজে পাওয়া অনেক মুশকিল হবে। একটা রিক্সা করে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকানাটা পেল। গেটে বড় করে লেখা নূরজাহান ম্যানশন। নামের মধ্যেই কেমন একটা সম্ভ্রান্ত ভাব আছে। বাড়িটার নাম সাহিলের দাদির নামই দেওয়া হয়তো। তমা রিক্সা ভাড়া দিয়ে কলিং বেল চাপল। একজন দারোয়ান দরজা খুলল। তমা কার্ডটা বের করে বলল, দেখুন তো এটা এই বাড়ির ঠিকানা কিনা। দারোয়ান বলল, এটাই তো। কাকে চাই? তমা হেসে বলল, নূরজাহান ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই।
আপনি এখানে দাঁড়ান, আমি জিগাই আসি। ও, আপনার নাম? আমি তমা। এ বাসায় যে কাজ করতো রহিম চাচার আত্মীয়। লোকটি ভেতরে গেল, একটু পর এসে বলল, যান, দোতলার দরজা খোলা আছে, গিয়া দেখবেন প্রথমেই বসার একটা ঘর, ওইখানে বসে অপেক্ষা করবেন। আগ্রহ দেখাইয়া বেশি ভেতরে ঢুকবেন না। রহিম চাচার নাম কইছেন তাই ঢুকতে পারছেন। তমা মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। দোতলায় গিয়ে সোজা বসার ঘর, চুপচাপ গিয়ে বসে পড়ল। কি সুন্দর করে পুরো ঘর সাজানো, শোকেসে ক্রিস্টালের কাজ করার নানা শোপিস। তমা মুগ্ধ হয়ে দেখতে লাগলো। তমা যে সোফাটায় বসেছে তাতে অনেক সুন্দর কারুকাজ, প্রত্যেকটা জিনিস এত যত্ন করে সাজানো যে বলে বোঝানো যাবে না। ফুলদানিটা রাখা হয়েছে সোফার পাশে, ওটার ভেতরে কিছু উন্নত মানের প্লাস্টিকের ফুল, কিন্তু ফুলগুলো ধরে আছে একজন চাষি। সে ভেতরে ঢুকছে ফুলগুলো নিয়ে, আবার বের হয়ে বলছে ওয়েলকাম। তমা ফুলদানিটা দেখে হাতে নিয়ে বলল, ওয়াও, ফুলদানির নিচে একটা ব্যাটারি ফিট করা। এটাই চাষির ওয়েলকাম বলে উঠানামার রহস্য। আমি আমার জিনিসে হাত দেওয়া পছন্দ করি না। তমা একটা ভারী মহিলা কণ্ঠ শুনে ফুলদানিটি রেখে দিল। সামনে নূরজাহান বেগম দাঁড়িয়ে। তমা একটি অপরাধ করেছে, অপরিচিত কারো জিনিসে হাত দিয়েছে, তাই মহিলার দিকে তাকাতে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তমা তবুও অস্পষ্ট স্বরে বলল, মাফ করবেন, আমি আসলে দেখছিলাম ওটা। তমা আমতা আমতা করে কি যে বলল নিজেই বুঝল না। নূরজাহান বেগম তার এক পায়ের ওপর আরেক পা তুলে দিয়ে সোফাতে বসলেন। তমাকে বসার জন্য ইশারা করলেন। রহিম চাচা তোমার কি হয়? আমার চাচাই তো হয়। নূরজাহান বেগম হয়তো বোকার মতো প্রশ্ন করে ফেললেন। আসলে বলতে চাইছি কেমন চাচা হন? উনি আমার রক্তের কেউ হন না। তাহলে উনি তোমাকে আমার কাছে পাঠালেন কেন? টাকা পয়সা লাগবে নাকি? উনি অবশ্য কখনোই বেতন নিতেন না, সবসময় বলতেন যা যা লাগবে চেয়ে নিব। তমা কি দিয়ে যে শুরু করবে বুঝে উঠতে পারছে না। নূরজাহান বেগম বললেন, তুমি হয়তো জানো না আমি খুব সময় মেপে চলি, তাই তোমার এই চুপ থাকা আমার সময় নষ্ট করছে। তমা এবার সামনে বসা মহিলার দিকে তাকাচ্ছে। কি অদ্ভুত সুন্দর এক ব্যক্তি, বয়স তার 60 ছুঁইছুঁই হবে, কিন্তু মেরুদণ্ড সোজা করে বসে আছেন। এই বয়সী মহিলারা সুতি শাড়ি বেশি পরে, কিন্তু উনি তো পাতলা জর্জেট পরে আছেন। তবে তাতে কিন্তু তার কোনো আবরুই দেখা যাচ্ছে না, কারণ তা সেই কালারেরই ম্যাচিং চাদরে জড়ানো। পেছনে খোফাটাও আঁচল দিয়ে হালকা ঢেকেছেন। এই মহিলা যুবতী বয়সে না জানি কত সুন্দরী ছিলেন। মহিলাকে উগ্র বলা যায় না, তবে সে রুচিশীল, এটা মানতেই হবে। কোত্থেকে যে এসব আবর্জনা উঠে আসে। নূরজাহান বেগমের কথায় তোমার ঘোর কাটল। এতক্ষণ ধরে মুগ্ধ দৃষ্টিতে কত কিছুই না ভেবে চলেছে। তমা কাপা গলায় বলল, সরি, আমি আসলে একটু নার্ভাস। তুমি কি আর কিছু বলবে না আমি উঠব? না, আমি আসলে রহিম চাচার কেউ নই। আমি মিথ্যে পরিচয় দিয়েছ, বেরিয়ে যাও। তমাকে বের করে দিতে নূরজাহান বেগম দারোয়ান ডাকে। আসলে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। তমা বারবার দারোয়ানকে বলছে, মুখে কথা বলুন, গায়ে হাত দিবেন না। কিন্তু দারোয়ান হলো উঠতি বয়সী যুবক। মালিকের আজ্ঞা পালনের বাহানায় যদি দুয়ে কি স্পর্শ করা যায়, ক্ষতি কি? নূরজাহান বেগম তমাকে দারোয়ানদের হাতে তুলে দিয়ে চলেই যাচ্ছিলেন। তমার হাত দারোয়ান জোর করে মুষ্টিবদ্ধ করে ধরল। তারপরে একটা বিকট শব্দ হলো। নূরজাহান বেগম অর্ধেক গিয়ে ফেরত আসলেন। দারোয়ানটার হাত দিয়ে রক্ত ঝরছে, আরও হাতও নামাতে পারছে না, পুরো হাত অবশ। তমাও বুঝতে পারছে না এটা কিভাবে হলো, ও তো কিছু করেনি। নূরজাহান বেগম ওকে হসপিটালে পাঠালেন। তারপর তমাকে বসতে বললেন। তমা অবাক হলো, একটু আগেই তো আমাকে বের করে দিচ্ছিল, এখন আবার কি হলো? তমার দিকে মহিলা এবার কড়া দৃষ্টিতে তাকালেন। বললেন, কে তুমি? সত্যি করে বলো। আমি সাহিলের স্ত্রী, আপনার নাতবো। তমাও সোজাসুজি উত্তরটা দিয়ে দিল। নূরজাহান একটু ঘাবড়ালেন। ওনার দৃষ্টি তমার পায়ের দিকে। তমা সেটা বুঝলো, তাই ইচ্ছা করে পাটা সামনে এগিয়ে বসলো। নূরজাহান বেগম বললেন, কেন এসেছ? আমি তো সাহিল আর তার মাকে মেনে নেইনি।
আমি জানি আপনি মেনে নেননি, সেই জন্যে আমি এসেছি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সহসাই বিয়েটা হয়ে যায় সাহিলের সাথে। তারপর থেকে এত অদ্ভুত ঘটনা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। একটু আগেও তো দেখলেন কি ঘটল। নূরজাহান বেগম চোখ মুছলেন, হয়তো পুরনো কোনো স্মৃতি মনে পড়েছে। তমার মাথা হাত দিয়ে কপালে চুমু দিলেন। তুমি আমার নাতবো। তমা এখন যাকে দেখছে সে চরম মমতাময়ী একজন। তবে সাহিলের কেন এত রাগ, আর কেনই উনি বের করে দিলেন ওদের? আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, আমি বলছি সব। আজ থেকে অনেক বছর আগে আমার ছেলে জারিফ পছন্দ করলো আফরিন নামের এক মেয়েকে। মেয়েটিকে নিয়ে যখন ও আমার সামনে এলো, আমার মনে হলো একটা হুড়পড়ি আমার সামনে দাঁড়িয়ে। ওর গায়ে আমি এত সুন্দর গন্ধ পেলাম, যেন তা কোনো জান্নাতি সুগন্ধি, যা কোনো দামি ব্র্যান্ডও পাওয়া দুষ্কর। আমি আমার ছেলের চোখে ভালোবাসা দেখেছিলাম। ওকে আমি মেনে নিলাম। আমি মেয়েটার পরিবার বা কিছুর কোনো খবরই নিতে পারলাম না, কারণ জারিফের তা জানার প্রয়োজন নেই। সে আফরিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। আমি ওদের ঘটা করে বিয়ে দিলাম। আফরিন কথা কম বলতো, জায়নামাজে বসা অবস্থায় দেখতাম ওকে। একদিন ওর ঘরে গেলাম, আচার বানিয়েছি তাতে সব ঠিক আছে কিনা দেখাতে। আমি দেখলাম আফরিন টিভি দেখছে, কিন্তু ও একবার বড় হচ্ছে আর একবার ছোট হচ্ছে। আমি ভয়ে সেখান থেকে চলে আসি। আমি বুঝতে পারি ও কোনো মানুষ নয়, জিন। তারপর থেকে আমার ভেতরে এত অশান্তি শুরু হলো। আমি ভাবলাম ও আমার ছেলের কোনো ক্ষতি করে দেবে। মা হয়ে সেটা আমি কিভাবে মানতাম? এর মধ্যে আফরিন এসে জানালো সে অন্তঃসত্ত্বা। জারিফ কয়েক মাস পর আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে আসে। আমার স্পষ্ট মনে আছে, ওর চোখে ভয়, ঠোঁটে নিরাশার রেখা। আমার ছেলের জীবনটা হয়তো শেষ করে দিচ্ছে। সেদিন আল্ট্রাসাউন্ডে আফরিনের পেটে কোনো বাচ্চা দেখা যায়নি, একটা ডিম দেখা গিয়েছিল। আর এটাতে শুধু জারিফ নয়, ডাক্তাররাও হতবাক ছিল। কিন্তু আমি জানতাম যে ও জিন, আর জিনদের কখনো বাচ্চা হয় না, ডিম হয়। আমি আমার ছেলেকে সেদিন হাঁটু গেড়ে বসে কাঁদতে দেখেছিলাম। ও বারবার বলছিল, মা, আমি শেষ পর্যন্ত একটা জিনকে ভালোবাসলাম। আমি তারপর থেকে ভাবতে লাগলাম কিভাবে ওকে বের করা যায়। ওই ডিম ফুটে 10টা বাচ্চা বের হবে, তার মধ্যে প্রথম যে হবে সে অর্ধেক মানুষ আর অর্ধেক জিন হবে। ওই হলো তোমার স্বামী সাহিল। তমা এতক্ষণ ঠিক ছিল, কিন্তু চোখের সামনে সত্যটা ভাবতে কষ্ট হচ্ছে। ও ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। তমা নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলো, তারপর কি হলো? নূরজাহান বেগম আবার বলতে শুরু করলেন, আমি এক হুজুরের দ্বারস্থ হলাম। উনি আমাকে জারিফের আবার বিয়ে দিতে বললেন। তাহলে হয়তো মেয়েটি নিজের স্বজাতির কাছে ফিরে যাবে, কারণ তারা কখনো সতীনের সংসার করবে না। আর যেহেতু মেয়েটি নামাজি, তো ক্ষতিও করবে না। তাই আমি জারিফের লুকিয়ে বিয়ে পড়াতে চাইলাম, কিন্তু আফরিন তাতে বাধা দিল। ও আমার ছেলেকে কোয়ে কাহাফ ওদের দেশে নিয়ে যেতে চাইল, কিন্তু হুজুর দোয়া দরুদ পড়ে সেই পরিস্থিতি ঠান্ডা করলেন। কিন্তু আফরিন বুঝে গেল ও আর জারিফের সে ভালোবাসা নেই, কারণ ওর পরিচয় সবাই জেনে গেছে। আমাদের মধ্যে যেমন মানুষ শয়তান থাকে, তেমনি ওদের জিন শয়তান রুইওজা আছে। সে আফরিনকে বলল, তার স্বামীকে যদি মারতে পারে তবে তার স্বামী অন্য কারো হবে না। আফরিন ছিল ভালো জিন, সে আমার ছেলেকে খুব ভালোবাসত। কিন্তু রুইওজা বলল, সে যদি ওদের কথা না শোনে তো ওর ডিমটা ওরা নষ্ট করে দিবে। আফরিন আমার ছেলেকে হত্যা করে। আমি যখন তা দেখি তখন ওকে বের করতে চাই। মানুষের আদালতে মানুষের বিচার হয়, কিন্তু জিনের বিচার হয় না। হুজুর আমাকে একটা বোতল আনতে বললেন, তাতে আরবি কিছু লিখলেন। তারপর তাতে ওকে বন্দি করে মাটিতে পুঁতে দিলেন। শুনেছি ওটা এমন এক বোতল যেখানে জিনেদের আয়ু হয়ে যায় মাত্র 2 দিন। তমা এখন কাঁদছে, খুব কাঁদছে। নূরজাহান বেগম বললেন, কেঁদো না তমা, কেঁদো না। এই চোখের পানির সাথে আমি বেশ পরিচিত। 30 বছর আগে আমার ছেলেও এই একইভাবে কেঁদেছিল। আমি কিচ্ছু করতে পারিনি, আজও পারছি না। অথর্ব মা আমি। তমা কাঁদতে কাঁদতে বলল, সাহিলকে আমি ভালোবাসি, কারণ সেও আমাকে ভালোবাসে। হ্যাঁ, তার মধ্যে অস্বাভাবিক কিছু দেখেছি, কিন্তু তার সেবা, তার দায়িত্ব পরায়ণতাকে আমি অস্বীকার করি কি করে?
কিন্তু এখন সবটা জানার পর আমি এটাও মানতে পারছি না আমার স্বামী একজন জিন। কিভাবে এটা জেনে আমি সংসার করব? নূরজাহান তমার পাশে বসলেন, বললেন, শান্ত হও তমা, শক্ত হও। মানুষ জিন সবই একজনের সৃষ্টি, আমরা কেউই তা অস্বীকার করতে পারি না। ভুলে যেও না, সাহিল পুরো জিন নয়, ওর শরীরে আমার ছেলের অংশ আছে, আর সে মানব সত্তার প্রেমে তুমিও পড়েছ। আপনিই বলুন, আমি এখন কোথায় যাব? আমার তো সাহস হচ্ছে না ওর মুখোমুখি হতে। মা বাবাকেও জানাতে পারছি না, তারা জানলে দুশ্চিন্তা করবেন, আর আমি তা চাই না। নূরজাহান বেগম তমাকে বললেন, ভয়ের কিছু নেই, তোমাকে আমি সে হুজুরের সাথে কাল দেখা করাবো, উনিই বলবেন তোমার এখন কি করা উচিত। বাড়ি ফিরে যাও। তমা রাস্তা দিয়ে হাঁটছে, নূরজাহানের কথাগুলো কানে বাজছে। এই সত্য শোনার জন্য প্রস্তুত কি ছিল? শাড়ির আঁচল রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, আশেপাশের মানুষ তা দেখে নানান মন্তব্য করছে, কিন্তু তমার সেদিকে খেয়াল নেই। অনেকক্ষণ ধরেই তমা বিছানায় গুটিসুটি মেরে বসে আছে। সাহিল এক গ্লাস দুধ নিয়ে তমাকে বলল, সারাদিন না খেয়ে কি হাল করেছো নিজের, চুপচাপ খেয়ে নাও। তমা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, খাবো না, চলে যাও। সাহিল দুধের গ্লাসটি রেখে তমার গুটিয়ে রাখা হাঁটুতে হাত রাখলো। তমা সঙ্গে সঙ্গে সরে বসলো। সাহিলের খুব কষ্ট হলো, ওর চোখের থেকে 2 ফোঁটা পানি তমার হাতে পড়ল। তমা বুঝলো সাহিল ওর ব্যবহারে কষ্ট পেয়েছে। সাহিল বলল, তুমি আমাকে বলেছিলে তমা, আমার সত্য যত কঠিনই হোক তুমি আমাকে ছেড়ে যাবে না, তবে আজ কেন ভয় পাচ্ছ? ও, এখন গোয়েন্দাগিরিও করা হচ্ছে? আমি যে সত্য জেনে গেছি এটাও তোমার জিন বন্ধুরা জানিয়ে গেছে? বাহ, ভালো তো, ক্ষমতার ব্যবহার করছো। সাহিল তমাকে দেখছে। তমার চোখে কিসের সংকেত? ও কি তবে সাহিলকে ঘৃণা করে? সাহিল একটা দীর্ঘশ্বাস ছাড়ল, বলল, তুমি ভালো করেই জানো আমি তোমার মতো সাধারণ নই, আর তোমার খবর নিতে আমাকে কিছুই করতে হয়নি। তুমি কি জানো না প্রত্যেক মানুষের সাথেও জিন থাকে? হ্যাঁ, আল্লাহ প্রত্যেক মানুষকে 2 জন ফেরেশতা আর একজন জিন দিয়েছেন, যার নাম কারিন জিন, যে তোমাকে খারাপ কাজ করতে উৎসাহিত করে। কারিনই আমাকে বলেছে তুমি দাদু বাসায় গিয়েছ। কি শুনেছ? সবই। তুমি সব জানো। হ্যাঁ, আমি দাদু বাসায় তখন ছিলাম, কিন্তু তুমি আমাকে দেখোনি। বিশেষ ক্ষমতা আমি অদৃশ্য হতে পারি। তুমি দারোয়ানের ওরকম করেছ। ভুল কি করেছি? ও তোমাকে নোংরা দৃষ্টিতে ছোবে। ওই মহিলা আমার স্ত্রীকে বের করে দেবে, আমি চুপ করে থাকবো? তোমার কপালে সাহিল উষ্ণ চুমু এঁকে দিয়ে বলে, তোমাকে যে কষ্ট দিবে আমিও তাদের কষ্ট দিব। তমা ভাবছে, এই ভালোবাসা বড় অদ্ভুত ভালোবাসা, কি করে একে অস্বীকার করা যায়। হঠাৎ তমার খুব বমি পেল, যেমন তেমন বমি নয়, রক্ত বমি। ওয়াশরুম থেকে এসে বিছানায় বসে পড়ল। অনেক কষ্ট হচ্ছে তোমার। সাহিল তমার দিকে পানির গ্লাস এগিয়ে বলল, হাঁপাচ্ছ কেন? তোমার ঠোঁটে রক্ত কেন? তমা বলে, ও কিছু না, কয়েকদিন ধরে রক্ত বমি হচ্ছে। সাহিল তমার মুখ 2 হাতে জড়িয়ে বলল, এটা খারাপ নয় তমা, তুমি জানো এটা কিসের লক্ষণ? আমাদের সন্তান আসছে তমা। তমা বিছানার চাদরটা হাত দিয়ে কুঁচকে ধরেছে। এটা কি হলো? সাহিল কি সত্যি বলল? মিথ্যাই বা কেন বলবে? কিন্তু এই বাচ্চা তো স্বাভাবিক হবে না, এও তো জিন আর মানুষেরই সন্তান। আবার নতুন এক সাহিলের জন্ম হবে, আবার নতুন কোনো তমার জীবনে অন্ধকার বয়ে আসবে। না, আর ভাবতে পারছে না, মাথাটা খুব ঘুরাচ্ছে। আজ বড্ড ক্লান্ত তমা, একটু বিশ্রাম খুব প্রয়োজন। হইচই শুনে তমার ঘুম ভাঙল। আসিয়া ছুটে এসে জানালো, আজকে বাড়িতে বিশাল উৎসব, তমার বাচ্চা আসছে, তার জন্যই এত সব। তমা লক্ষ্য করল আসিয়া খুব ভয় পেয়ে আছে। তমা বলল, কি রে, এত ভয় পেয়ে আছিস কেন? আসিয়া বলল, যাইয়া দেখেন কেমন আজব আজব অতিথিরা আইছে। রহিম চাচা খাবার দিতেছে। হ্যাঁ গো, আমি বলে দিছি আমি পারুম না, আমার ভয় করে। আসিয়াকে একটা ধমক দিয়ে তমা বলে, এই সাধারণ বিষয়ে এত ভয় ভয় করিস কেন? চল আমার সাথে, যাবি চল, দেখি কারা এসেছে।
আপনি যান, আমি যাব না। তোমার রাগের দৃষ্টি আসিয়াকে রাজি করায় ওর সাথে যেতে। আসিয়া এতক্ষণ যত সূরা আছে সব পড়ে নিল। একটু পর বলে উঠল, ভাবি গো, এরা দেখতে এমন আজব কেন? ওই ওই যে দেখেন, অর্ধেক ঘোড়া অর্ধেক মানুষ। এটাই দেখছিলাম আমি ওই দিন। তমা আসিয়ার কথার কোনো পাত্তা দিচ্ছে না। ওর চোখ সাহিলের দিকে। কি সুন্দর মানুষটা এত অদ্ভুত মানুষের সাথে কথা বলছে। ওর চোখে মুখে আনন্দ, বাবা হওয়ার আনন্দ। সাহিল তমাকে দেখতেই ছুটে আসলো। তমা আসো না, আসো, তোমাকে পরিচয় করিয়ে দেই। সাহিল তমাকে হাত ধরে টেনে নিয়ে যায়। সাহিল একে একে সবার সাথে পরিচয় করায়। তমা সবাইকে সালাম দেয়। তাদের মধ্যে একজন বলে ওঠে, আমাদের দেখে তুমি আবার ভয় পাচ্ছ না তো? আমরা কি ভেষ পাল্টাবো? তমা মৃদু হেসে বলে, না, তার দরকার নেই। সাহিল তমার কাঁধে এক হাত রেখে বলে, তুমি তো খালি বলো আমি দরজা কেন বন্ধ করে রাখি। আমি আমার 9 ভাইয়ের সাথে ওই সময় সাক্ষাৎ করি। সাক্ষাতের কথায় তমার হঠাৎ মনে পড়ে যায়, আজ তোর হুজুরের সাথে দেখা করার দিন। যে করেই হোক এখান থেকে কেটে পড়তে হবে। তমা এখন নূরজাহান ম্যানশনে হুজুরের মুখোমুখি বসে আছে। নূরজাহান বেগম সবটা ওনাকে বললেন। সব শুনে হুজুর তমাকে বললেন, তুমি কি জানো তোমার তিলটি সাহিল কেন সহ্য করতে পারে না? না, জানি না। হুজুর বললেন, তোমার তিলে আরবি 3টি হরফ দেখতে পাচ্ছি। এই 3টি হরফ হলো আলিফ লাম হা, যা এক করলে আল্লাহর নাম হয়। সাহিল যখন পেটে ছিল তখন রুইওজার প্রভাবে ওর বাবাকে খুন করে আফরিন। আর আমাদের মতো ওদেরও মায়ের কাজের প্রভাব সন্তানের উপর কিছুটা হলেও পড়ে যায়। ঠিক বুঝলাম না। মানে খুব সোজা। সাহিলের মা ভালো জিন হলেও তার সন্তানের উপর রুইওজার প্রভাব পড়েছে। আর তাই তোমার আল্লাহ লেখা তিলের নূর সে সহ্য করতে পারে না, তাই তো ঢেকে দিয়েছে। হুজুর দোয়া পরে নীলাভ রেখাটি দূর করে দিলেন। তবে রুইওজা তোমার স্বামীকে মেরে ফেলবে, কেননা ওরা মানুষকে ওদের শত্রু মনে করে। যেমন ইবলিশ আদম আলাইসাল্লামকে মনে করত, তার বংশরাও তাই করবে। তোমরা যদি দুজন সুখে সংসার করো তবে মানুষ আর জিনদের সম্পর্ক হবে বন্ধু সুলভ। আর তাতে মানুষ আরও শক্তিশালী হয়ে যাবে। আর তাতে রুইওজা জিনরা আলাদা কাতারে পড়বে আর দুর্বল হয়ে যাবে। সেটা তারা কোনো দিনই হতে দিবে না। তমা হুজুরের পায়ে পড়ে বলে, আপনি সাহিলকে বাঁচান। আমি ওর চোখে আজ যে ভালোবাসা দেখেছি তা একজন সন্তানের তার বাবার কাছে প্রাপ্য। আর আমি কি করে আমার সন্তানকে তা থেকে বঞ্চিত করি? আপনি কিছু করুন। আরে ওঠো ওঠো মা, সাহিলকে বাঁচানো সহজ না। তুমি বাসায় যাও। তুমি পাশে থাকলে ওরা কিছু করতে পারবে না। যাও মা, যাও। তমা দরজার সামনে দাঁড়িয়ে দেখল 2টি লাশ। একটি আসিয়া, অপরটি রহিম চাচার। তমার হঠাৎ ভেতরটা কেঁপে উঠল। রহিম চাচা বলে চিৎকার দিল। একটু পরে আসিয়ার তাকানো চোখটা হাত দিয়ে বন্ধ করে উঠল। চোখে দেখল দূরে সাহিল মেঝেতে তাপড়াচ্ছে। গরু যখন জবাই করে তখন রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়ে এভাবেই তাপড়ায়। তমা ছুটে গিয়ে সাহিলকে ধরে বলে, তোমার নাকে রক্ত কেন? কিভাবে হলো এগুলা? সাহিল তমার পেটে হালকা একটু হাত ছুঁয়ে বলল, পালাও তত্ত্ব। সাহিল থেমে গেছে। শেষ করতে পারে না বাক্যটি। এ থেমে যাওয়াটা সারা জীবনের। তমার নাম ধরে সাহিল আর কোনো দিন ডাকবে না। তমা বাচ্চাদের মতো কাঁদছে। এমন সময় পেছন থেকে বিকট হাসি শোনা গেল। হা হা হা। তমা কান্না বন্ধ করে পেছনে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে রুইওজা। তার মুখ কাঁটাযুক্ত গাছের মতো, শরীর কুমিরের মতো। তমা চোখ মুছে বলল, আর কি চাও? তোমার পেটের সন্তানকে, ওকে শয়তানের নামে উৎসর্গ করো, না হলে ওর মৃত্যু চোখের সামনে দেখো। তমা মাটিতে হাঁটু গেড়ে বলে, ই আল্লাহ, তুমি বলে দাও আমি কি করব। তমার পাশে দাঁড়ায় 9 জন জিন। তমা টের পায় বিশাল ঝড় বয়ে যাচ্ছে রুমের ভেতরে। লাইট অফ হয়ে গেছে। একটু পর আবার সবকিছু শান্ত হলো। আবার রুইওজারা গর্জন করে বলল, এক্ষুনি তোর পেটে হাত দিয়ে বল, আমার সন্তান আমি শয়তানকে উৎসর্গ করলাম, না হলে ওকে ওর চাচাদের মতো মরতে হবে। তমা অঝরে কাঁদতে কাঁদতে বলল, কোনো দিন না, কোনো দিন না। তখনই ওর পেট থেকে একটি শিশু কণ্ঠস্বর বলে উঠল, মা তুমি আর কেঁদো না, তোমার আঁচল মুখ থেকে সরাও মা, আর কত কাঁদবে।
তমা আঁচলটা সরাতে স্পষ্ট দেখতে পায় একটা বিচিত্র আলোক রশ্মি ওর তিল থেকে বিকীর্ণ হচ্ছে, তা ঝলসে দিচ্ছে রুইওজার শরীর। তমা এখন নূরজাহান ম্যানশনে থাকে। তমার বাচ্চাটি স্কুলে যায়। ওর নাম রাহি। সাহিলের মতো রাহিও জানে ও একটু অন্যরকম, তাই পাড়ার ছেলেমেয়েরা ওর সাথে খেলে না। তমার বাবা মা আজও জানে না সাহিলের মৃত্যু কত অদ্ভুতভাবে হয়েছে। তমা আজও সাহিলকে খুঁজে বেড়ায় শূন্যতার মায়াজালে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।